কলকাতা থেকে কত তাড়াতাড়ি মানালি পৌঁছানো যায়? এত বরফ এত বড় মনে হচ্ছে আমি এখানেই বসে পড়ি এক কাপ চা কিংবা কফি নিয়ে। হাত আমার আর কাজ করছে না, আমি যে কেন গ্লাভসটা নিয়ে আসিনি, আমার টুপির অবস্থা শুধু দেখুন। আজ যে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগ দেখে আপনারা কলকাতা থেকে মানালি এসে পৌঁছাবেন, তাও মাত্র 3 ঘন্টায়। কিভাবে? চলুন শুরু করা যাক আমাদের জার্নি আমার শহর বহরমপুর থেকে। সময়ের থেকে দামি কোনো কিছু হয় বলে আমার তো জানা নেই, কারণ এই সময়ের হাত ধরেই আমরা পৌঁছে যাই সেই জায়গাতে যে জায়গার ছবি কোনো একদিন মনের কল্পনায় রং তুলি দিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখব চারিদিক ঢেকে রয়েছে সাদা বরফের আস্তরণে, তার মধ্যে জেগে রয়েছে পাইন গাছগুলো। কেউ যেন সযত্নে এক এক করে গেঁথে দিয়েছে বরফ জমানো উপত্যকায়। দূরের ওই বরফ ঢাকা পাহাড়গুলো ছুঁয়েছে নীল আকাশের মেঘ। এই দৃশ্য দেখতে দেখতে একটা সময় ধৈর্যের বাঁধ ভাঙে। মন চায় এক মুহূর্তে ছুটে চলে যাই এমনই একটা জায়গায়, যেখানে আমার অপেক্ষায় তুষারে ঢাকা একটা হিল স্টেশন। কিন্তু মন চাইলে কি এক কথায় সেই জায়গাতে পৌঁছানো যায়? সেই প্রচেষ্টায় একদিন ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। যে গল্পের সাক্ষী পূর্ণিমার পূর্ণচাঁদ। 30শে জানুয়ারি। বঙ্গে ঠান্ডার প্রভাব যথেষ্টই। গন্তব্য কাশিমবাজার স্টেশন। সেখান থেকে ডাউন লালগোলা প্যাসেঞ্জার ধরে শেষ গন্তব্য শিয়ালদা স্টেশন। শীতকালের সন্ধে। ট্রেনে তেমন একটা ভিড় নেই। জানলার ধারে সিট পেতে খুব একটা অসুবিধে হলো না। আর সুযোগ বুঝে আরও একটা কাজ এগিয়ে রাখলাম। কৃষ্ণনগরে যখন ট্রেন দাঁড়ালো, তখন ট্রেন থেকে নেমে এক কাপ চিনি ছাড়া লাল চা, ডালপুরি চপ ওসব এখন অতীত। রাত 11:30 নাগাদ ট্রেন আমাকে পৌঁছে দিল দমদম জংশন। ওখানে নেমে আবারও পরবর্তী গন্তব্যের পথে পাড়ি দিতে হবে। দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছি, তখন সময়ে রাত 11:18। স্টেশন চত্বর প্রায় জনহীন। 172 টাকা দিয়ে ক্যাব বুক করলাম দমদম জংশন থেকে দমদম এয়ারপোর্ট। বাইরের তাপমাত্রা তখন বলছে 19 ডিগ্রি। দমদম এয়ারপোর্ট পৌঁছেও খুব একটা ভিড় চোখে পড়ল না। এক ঝলকে দেখে নিলাম কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ইন্ডিগো 2137 একদম টাইমেই আছে। ডিজি যাত্রা অ্যাপ ইউজ করে খুব সহজেই টার্মিনালে এন্ট্রি করলাম। তারপর সোজা ইন্ডিগোর কাউন্টারে চেক ইন ব্যাগ জমা করে বোর্ডিং পাস হাতে নিয়ে পরবর্তী সিকিউরিটি চেক শেষ হতে হতে ঘড়ির ডিজিট প্রায় পৌঁছে গেল রাত 12টার ঘরে। বোর্ডিং শুরু হচ্ছে রাত 12:55 থেকে। 1 ঘন্টা সময় হাতে রয়েছে, তো 1 ঘন্টা সময় আপনাদের সাথে একটু সামনাসামনি গল্পগুজব করাই যায়। গত 28শে জানুয়ারি আমি কাশ্মীর থেকে কলকাতা ফিরেছিলাম, মানে বাড়ি ফিরেছিলাম। মাঝে একদিন বাড়িতে ছিলাম 29 তারিখ, আজ হচ্ছে 30 তারিখ। আজকে আবারও বেরিয়ে পড়েছি। 24 ঘন্টার জন্য বাড়িতে ছিলাম। যাচ্ছি হচ্ছে মানালি। কলকাতা থেকে মানালি। না, এটা নতুন কিছু কন্টেন্ট নয়, কলকাতা থেকে মানালি তো সবাই যায়, কিন্তু আজকের কন্টেন্টটা দুটো কারণে স্পেশাল। প্রথমত হচ্ছে যে মানালিতে আগামী 1, 2, 3 মানে 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি স্নোফলের প্রেডিকশান রয়েছে। তো কাশ্মীরে যে লেভেলে স্নোফল পেয়েছি সে তো ভ্লগ আপনারা দেখেছেন, যদি দেখে থাকেন। এবার মানালি স্নোফলটা কেন বাদ যাবে? আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যারা কলকাতা থেকে সিমলা মানালি বেড়াতে যান, তো সেক্ষেত্রে একটা টাইম কিন্তু ম্যাটার করে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সময়ের অভাবে কিন্তু আমরা অনেক সময় অনেক ট্রিপকে কমপ্লিট করতে পারি না, বা আমাদের ইচ্ছেটা পূর্ণতা পায় না। তো আজকের গল্পের টাইটেল হচ্ছে এটাই, যে কলকাতা থেকে সবথেকে কম সময়ে কীভাবে মানালি পৌঁছানো যায়। তো সেই জন্যই আজ বেরিয়ে পড়া। বাকি আরও অনেক কথা রয়েছে, আপনাদের সাথে অবশ্যই হবে। আপাতত যাই হচ্ছে গেট নাম্বার 104-এর কাছে, যেখান থেকে আমার বোর্ডিং শুরু হবে। আর গেট নাম্বার 101 থেকে 109 হয়েছে নিচের দিকে কলকাতা এয়ারপোর্টে। টয়লেট ব্রেক নিতে এসেছিলাম, তো টয়লেট ব্রেক নিতে এসে এই ভদ্রলোকের সঙ্গে দেখা। উনিও এয়ারপোর্টে আর কি কাজের সঙ্গে যুক্ত। তো আমাকে জিজ্ঞেস করছে যে আপনি ব্লগ করেন না, ট্রাভেল উইথ কৌশিক, আপনি আফ্রিকা গিয়েছিলেন, ভিডিও দেখেন আমার? হ্যাঁ, প্রত্যেক কটা ভিডিও দেখি। ভালো লাগে দেখতে? খুব ভালো লাগে। আপনার সব কটা ভিডিও দেখি। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, আবারও কোনো দিন দেখা হবে। থ্যাংক ইউ। হ্যাপি জার্নি স্যার। থ্যাংক ইউ। আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমার ভ্লগ যে ট্রেনে চা বিক্রেতা চা বিক্রি করে সেও দেখে, আবার যে চা ফ্যাক্টরির মালিক বা চা বাগানের মালিক সেও দেখে। এটা হচ্ছে সার্থকতা। আর এই চায়ের কথায় মনে পড়লো, এবার 1 কাপ চা কিংবা কফি খেতে হবে, কারণ অনেকটা সময় আমাকে ওয়েট করতে হবে। যদি আজ মানালি না যেতাম, তাহলে আগামীকাল 31 তারিখ আমি যেতাম হচ্ছে বেঙ্গালুরু। আমাকে কিছু রেল ফ্যান বলছিল, আমার দর্শকরাও বলছিল যে বালুরঘাট থেকে এসএনভিটি বেঙ্গালুরুর আপনি একটা ট্রেন জার্নি ব্লগ করুন। আমি যে আপনাদের কথা কতটা শুনি তার প্রমাণটা দিই। আমার টিকিট কাটাই ছিল
আগামীকাল সকালে বালুরঘাট থেকে আমার ট্রেন ছিল হচ্ছে এসএনভিটি বেঙ্গালুরু পর্যন্ত। আমি ফুল জার্নি করতাম, বাট টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছি। ট্রেন জার্নি আমি আজ বাদ দিয়ে কাল আবার করে নিতে পারবো, কিন্তু মানালিতে যদি স্নোফল পাই, সেই যে মানালির সৌন্দর্য বা হিমাচলের সৌন্দর্য, সেটা হয়তো আমি আর দেখাতে পারবো না, বা সেটা হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারবো না, বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার জন্য কিন্তু এবার ট্রেন জার্নিটা ক্যান্সেল করে আমি আপাতত মানালি যাচ্ছি। ওখানে দিন 3 থাকবো, দিয়ে আমি 3 তারিখে আবার মানালি থেকে ব্যাক করবো হচ্ছে কলকাতা। তারপর ট্রেন জার্নি কোনো এক সময় করে নেবো। কথা দিয়েছি আপনাদেরকে হতাশ না করার, এবং সেই সাথে এটাও কথা দিয়েছি যে প্রত্যেক মাসে কিন্তু একটা করে থাকবে হচ্ছে উইকেন্ড ট্রিপ, একটা করে থাকবে হচ্ছে ট্রেন ব্লগ, এবং সেই সাথে কোনো একটা সিরিজ যেখানে 3 থেকে 4টে ভিডিও থাকবে। সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা ডোমেস্টিকও হতে পারে, আর গ্রুপ ট্যুর সেটা তো থাকবেই সময় সুযোগ মতো। আর সেই সব দর্শকদেরকেও হতাশ করবো না যারা হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে চণ্ডীগড় কিংবা কালকা যাবেন। সেই ফুল ট্রেন জার্নি ব্লগ অনেক আগেই শেয়ার করে দিয়েছি আমার ডেডিকেটেড ট্রেন জার্নি ব্লগ চ্যানেল কৌশিক অন ট্র্যাকে। যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে বেল নোটিফিকেশনটা অল করে দিন। ট্রাভেল উইথ কৌশিক এমন একটা বই যেটা খোলার পর সেখানে সব ধরনের দর্শকদের চাহিদা পূরণের গল্প হয়তো থাকবে। বাট যেটা আপনারা এখনও করেননি সেটা হচ্ছে লাইকটা দিয়ে দিন, ততক্ষণ আমি কফি শেষ করি। কেউ কেউ মন্তব্য করে নাকি বাঙালিদের টাকা নেই, বাঙালিরা নাকি গরিব। আজ পর্যন্ত আমি যতবার ফ্লাইট ট্রাভেল করেছি, কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, গুজরাট, চেন্নাই, আহমেদাবাদ, যেখানে ট্রাভেল করেছি, মানে কলকাতায় গিয়েছি বা কোনো জায়গা থেকে কলকাতায় এসেছি, একটা ফ্লাইট আমি দেখিনি যে ফাঁকা গিয়েছে বা যেখানে লোক নাই, সব সময় প্যাকড আপ। এখন বাজে হচ্ছে রাত 1:08। এই দেখুন একটা বাস এলো, মানে এখানে ভর্তি প্যাসেঞ্জার, বাকি যারা ফ্লাইটে উঠবে সেই প্যাসেঞ্জাররা বাইরে দাঁড়িয়ে আছে। মানে রাত 1:40 ফ্লাইট, সেটাও ফুল। সারাদিনের কথা আমি ছেড়ে দিলাম, মিড নাইটের যে ফ্লাইট সেটাও। ফ্লাইটে বোর্ড করলাম। এই ফ্লাইটে আমার সিট নাম্বার হচ্ছে 15F। সিট অ্যাড অন করেছি, সব নিয়ে আমার খরচ পড়েছে 5,644 টাকা। আমি ফ্লাইটের টিকিট কেটেছি হচ্ছে 29 তারিখে। 28 তারিখ কাশ্মীর থেকে ফিরেছি। ফিরতে ফিরতে প্ল্যান হয়েছে যে মানালি যাব ওয়েদার ফোরকাস্ট দেখে। তো 29 তারিখে আমি ফ্লাইটের টিকিট কেটেছি। আজকে 31 তারিখ রাত 1:40 জার্নি করছি। দুপুরে ঘুমিয়ে নিয়েছি, কাজে আজ রাত্রে যদি ঘুম নাও হয় তো কোনো সমস্যা নেই, কালকে মানালি পৌঁছে একদম ঘুমাবো। অতএব এই সময়টা কাজে লাগালাম সানডে সাসপেন্সের আরও একটা জমজমাট গল্প, চাণক্য সিরিজের শলাক শাস্ত্র, এই গল্পটা শুনে নেওয়ার কাজে। তারপর কি হয়েছে তেমন কিছু মনে নেই, কারণ গল্প শোনার মাঝেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন জার্নির দ্বিতীয় অধ্যায় সমাপ্তির শেষে ফ্লাইট ল্যান্ড করছে দিল্লির আইজিআই এয়ারপোর্টে। যতই জেগে থাকার চেষ্টা করি না কেন, ভোর রাতে ঘুমের ঘোর কাটানো এক অর্থে অসম্ভব। ফ্লাইট থেকে টার্মিনাল পৌঁছানো পর্যন্ত সেই ঘুমের রেশ আর কাটেনি। সময় সকাল 4:42। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল নাম্বার 2। এখানে বেল্ট নাম্বার 3 থেকে লাগেজ নিতে হবে, তারপর ট্রান্সফার হতে হবে হচ্ছে টার্মিনাল নাম্বার 1-এ। সেখান থেকেই রয়েছে আমার পরবর্তী ফ্লাইট। লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে বেরিয়ে এলাম হচ্ছে টার্মিনাল 2 এর বাইরে। এখান থেকে যেতে হবে হচ্ছে টার্মিনাল নাম্বার 1-এ। দিল্লির টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। এই যে এটা হচ্ছে টার্মিনাল 2। এই টার্মিনাল 2 থেকে বেরিয়ে এখানে রয়েছে টার্মিনাল 1-এ যাওয়ার সিটি বাস বা শাটল বাস। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর এখানে বাস রয়েছে। আর এখানে বাস ভাড়া লাগবে হচ্ছে জনপ্রতি 25 টাকা। আর যদি আপনাদের কাছে পরবর্তী ফ্লাইটের বোর্ডিং পাস থাকে, যে আপনার কানেক্টিং ফ্লাইট, সেক্ষেত্রে কোনো টাকাই লাগবে না। এই যে পেয়ে গিয়েছি টোকেন টার্মিনাল চেঞ্জ করার জন্য বাসের। আর এই টোকেনটা থাকলে কিন্তু ওই যে বাস জার্নির যে 25 টাকার টিকিট সেটা লাগবে না, সেটা ফ্রি হয়ে যায়। যদি কানেক্টিং ফ্লাইট হয় তাহলে পরবর্তী ফ্লাইটের বোর্ডিং পাস, যদি ডিফারেন্ট ফ্লাইট হয় তাহলে দুটো সেপারেট ফ্লাইটের বোর্ডিং পাস। বাইরে বিরাট ঠান্ডা, কলকাতায় তো ঠান্ডা ছিল না, দিল্লিতে এত ঠান্ডা। আরে তো টেম্পো ট্রাভেলার, মনে হচ্ছে কাশ্মীরের সাইট সিন করতে এসেছি। শাটল বাসেতে উঠলাম, তারপর পাঞ্জাবি গান শুনতে শুনতে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে ঝাঁকুনি সহ্য করতে করতে আবারও শুরু হলো টার্মিনাল পরিবর্তনের সিলসিলা। মিনিট 10-এর বাস জার্নি পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল নাম্বার 1-এ। আগেও আমি টার্মিনাল বাসে চেঞ্জ করেছি, বাট সেটা বড় বাসে। আর ছোট বাসে বাস এমন স্পিডে চলছে মনে হচ্ছে ফর্মুলা 1 চলছে। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 1। এখানে রয়েছে যাত্রা দিয়েই এন্ট্রি করব। দেশ হয়ে গেল ডিজিটাল, এখনও কত প্যাসেঞ্জার, ফ্লাইটের প্যাসেঞ্জার, তারা যাত্রা মানেই বুঝলো না। সেই টিকিট নিয়ে, সেই আইডি কার্ড নিয়ে লাইনে দাঁড়ায়। অথচ যাত্রা অ্যাপ থাকলে এই কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায়। এই ভোরবেলাতেও কীরকম ভিড় দেখুন। এবার আমাকে খুঁজতে হবে আমার পরবর্তী যে ফ্লাইট, সেই
এয়ারলাইনের কাউন্টার। কলকাতা থেকে কত তাড়াতাড়ি মানালি পৌঁছানো যায়। ফ্লাইটে ঘুমোবো, ঘুম থেকে উঠে বরফ দেখবো, আর সেই জন্যই আজকের ব্লগটা বেশি স্পেশাল। এটা হচ্ছে কাউন্টার নাম্বার ই, আর ইতেই রয়েছে হচ্ছে অ্যালায়েন্স এয়ারের চেক ইন কাউন্টার। লাগেজ ওয়েট এই জন্যই দেখালাম, কারণ এই ফ্লাইটে অন্যান্য ডোমেস্টিক ফ্লাইটের তুলনায় লাগেজ ওয়েটের লিমিটেশন আছে। অন্যান্য এয়ারলাইনে ডোমেস্টিকের ক্ষেত্রে যেমন লাগেজ পলিসি থাকে, যেটা হচ্ছে চেক ইন লাগেজ 15 কিলো, এটা হচ্ছে 10 কিলো। এবং কেবিন যে লাগেজ, মানে আমার পিঠের যে ব্যাগটা যেটা আমার সঙ্গে কেবিনে যাবে, সেটা হচ্ছে 5 কিলো, মোট 15 কিলো। সময় সকাল 5:05। পেয়ে গেছি পরবর্তী যে অ্যালায়েন্স এয়ারের, এটা হচ্ছে বোর্ডিং পাস, যার গেট নাম্বার হচ্ছে 38, এবং আমাদের বোর্ডিং শুরু হবে হচ্ছে সকাল 6:20। এরপরে যে কাজটা পড়ে থাকে সেটা কি, সেটা হচ্ছে সিকিউরিটি। সময় 5:22। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 1-এ আমার যে সিকিউরিটি কমপ্লিট। আরও আগেই হয়ে যেত আমার তো বেশি কিছু থাকে না, সবাই তো বাইরে বের করাই থাকে। আমার আগে একজন ছিল, তাদের ব্যাগে একাধিক লাইটার, এবং এমন জিনিস আছে, তাদের ব্যাগ বারবার করে স্ক্যানে পাঠাচ্ছে, এই চেক করছে ওই চেক করছে, ওই জন্যই সময়টা বেশি লাগলো। হাতে 1 ঘন্টা মতো সময় রয়েছে। বোর্ডিং গেটে যাওয়ার আগে টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, দেখি লাউঞ্জ অ্যাক্সেস করা যায় কিনা। বাপরে, সেই সকালবেলা লাউঞ্জ এত ভিড় থাকবে তো 8-10টা আইটেম, তার জন্য এখন থেকে এত ভিড়। 5:25। খাবার দাবার সব গুছিয়ে আনতে 15টা বেজে গেল। আচ্ছা, কী খাবার নিয়ে এসে এবার দেখায় আপনাদেরকে। শশা, এদিকে কাঁচা মুগ, ছোলা, আমার প্রিয় সসেস, ডিম, এদিক থেকে নিয়েছি হচ্ছে 2 পিস কলা, সেই সঙ্গে মশলা অমলেট, এটা হচ্ছে ব্ল্যাক কফি। আর এর জন্য খরচ পড়েছে আমার হচ্ছে ভারতীয় টাকায় 2 টাকা। যদি আমার কার্ড এলিজেবল না হতো তাহলে খরচা পড়তে হচ্ছে 2300 টাকা। কার্ড এলিজেবল বলেই আমার খরচা পড়েছে 2 টাকা। অনেকে জিজ্ঞেস করেন যে কী কার্ড ইউজ করেন। এমনি তো আমার প্রায়োরিটি পাস রয়েছে, বাট এবার আমি প্রায়োরিটি পাস নয়, এবার আমি এমনি ক্রেডিট কার্ড ইউজ করলাম, যেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাটলাস কার্ড। এবার খাবারটাকে একটু আমি ব্যাখ্যা করি। সরস্বতী পুজোর সময় বেরিয়ে যেমন হাজারো মেয়ের মধ্যে একটা মেয়ে চোখে ধরে, বাহ ওই মেয়েটা দেখতে সুন্দর, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এরকম তো একটা বয়স আমাদের হয়েছে। তো এখানে হাজারো খাবারের মধ্যে না একটা খাবারই মনে ধরেছে। সেটা কি দেখবেন, একটা পোঙ্গল। আর পোঙ্গল খেতে পুরো খিচুড়ির মতো, জাস্ট মনে হচ্ছে আমি খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি। আজ থেকে নতুন একটা খাবারের প্রেমে পড়লাম, পোঙ্গল। কালকে আমি সন্ধ্যেবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি, আমি 4:30টার সময় খাবার খেয়েছি, একটুখানি ব্রাউন রাইস ভাত, তার সঙ্গে পালং শাক, তারপরে ওই এয়ারপোর্টে 1 কাপ কফি, আর কিছু খাইনি, ওই জন্য খিদে পেয়েছে। তেল তো আমি এমনি খুব কম খাই, আর বাড়িতে যে হয়তো ছোটো মাছ ভাজা খাচ্ছি বা শাক খাচ্ছি, সব কিছুর মধ্যে যে তেল সেটা হচ্ছে অলিভ অয়েল। হ্যাঁ, কখনো সরষের তেল খেতে হয়, বাট যখন কোনো হোটেলে যাই বা যখন কোনো প্রপার্টির প্রমোশন করতে যাই, আমি আগেই বলে দিই যে আপনাদের যা খাবার দাবার রয়েছে আমার কিন্তু খাবার পুরো আলাদা। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো আপনারা কি খাবার দাবার দিচ্ছেন, বাট আমি কিন্তু খাবার খাবো না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, চলে এসেছি দিল্লি এয়ারপোর্টের গেট নাম্বার 38-এর কাছে, হচ্ছে গেট নাম্বার 38। সকাল 6:20 থেকে বোর্ডিং শুরু হওয়ার কথা, 6:40 বাজে। আমি জিজ্ঞেস করলাম পাশে যে বোর্ডিং কখন শুরু হবে, বললো হচ্ছে একটু লেট হবে, কারণ ওয়েদারের জন্য। যে পথে আমরা যাব সেখানে ওয়েদার ক্লিয়ার থাকা খুব দরকার। আর এখানে কিন্তু বড় ফ্লাইট যাবে না, এখানে যাবে হচ্ছে ছোটো ফ্লাইট। উঠে পড়লাম বাসে, যে বাস টার্মিনাল থেকে নিয়ে যাবে হচ্ছে আমাদের এয়ারক্রাফটের কাছে। কলকাতা থেকে যখন জার্নি শুরু করেছিলাম তখন ছিল রাত, এখন দেখুন ভোরের আলো আস্তে আস্তে ফুটে গিয়েছে, চারিদিক ধীরে ধীরে ফর্সা হচ্ছে। এই হচ্ছে আমাদের ফ্লাইট দিল্লি থেকে কুলু যাওয়ার জন্য, অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট। আগে ডাকলো হচ্ছে সিট নাম্বার 1 থেকে 5 পর্যন্ত, তারা উঠবে, তারপরে বাকিরা উঠবে, আর আমাদের ফ্লাইটে লাগেজও তোলা হচ্ছে। এই ফ্লাইটটা কীরকম বলুন তো, আপনারা ভ্লগ দেখেছিলেন যখন আমি গোয়া থেকে গেছিলাম আগাতি, মানে লাক্ষাদ্বীপ, সেই এমন ফ্লাইট, এই ফ্লাইটটা সেরকম ছোটো ফ্লাইট। মানে এইসব ফ্লাইটে না আওয়াজ মারাত্মক বেশি হয়। এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 2A, আর এখানে কিন্তু এই 2A সিটটা আমি অ্যাড অন করেছি আলাদা করে, এর জন্য খরচ হচ্ছে এক্সট্রা 500 টাকা। ফ্রি সিটও আছে, অ্যাড অন সিটও আছে। 1 ঘন্টা 4 মিনিটের জার্নি হবে আমাদের। আর এটা হচ্ছে ATR 42600, এই হচ্ছে এয়ারক্রাফট। এই হচ্ছে আমাদের ফ্লাইটের রুট। নতুন দিল্লি থেকে ছাড়বে, তারপরে সাহারানপুর, কুরুক্ষেত্র, মানে যে রুটে বাস চলে, এদিক থেকে চণ্ডীগড়, ওদিক থেকে সুন্দরনগর, মান্ডি, কুলুর যে এয়ারপোর্টের নাম হচ্ছে ভুন্টার এয়ারপোর্ট। এই ভুন্টার এয়ারপোর্টে গিয়ে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, এই ভুন্টার। এবং এই ভুন্টার থেকে বাই রোড আমরা পৌঁছাবো হচ্ছে মানালি। ছোটো ফ্লাইটগুলোর না একটাই সমস্যা, সেটা হচ্ছে আওয়াজ। এই যে এত আওয়াজ হয় না, গা 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 করে। নেপালে গিয়েছিলাম তখনও ছোটো ফ্লাইট, যখন কৈলাস মানসরোবর গেছিলাম তখনও ছোটো ফ্লাইট, আর এখনও হচ্ছে ছোটো ফ্লাইট। মনে একটা চিন্তা ছিল
যে এই ফ্লাইটে টয়লেট আছে কিনা। 1 ঘন্টার জার্নি, সকালবেলা ফ্লাইট, বাট এই ফ্লাইটে কিন্তু টয়লেট রয়েছে। ঘণ্টাখানেকের এই ফ্লাইট জার্নির দৃশ্যমানতা কতটা সিনিক হতে পারে সেটা ডিপেন্ড করে আবহাওয়ার উপরে। এমনিতেও শীতকালের আবহাওয়া শুরুতে কুয়াশাচ্ছন্নই থাকে, তবে বেলা একটু বাড়লে যখন সূর্য ধীরে ধীরে তার উচ্চতা বৃদ্ধি করে তখনই আশেপাশের দৃশ্য ক্রমশ দৃষ্টিগোচর হয়। আজও তার ব্যতিক্রম নয়। প্রথমে ভাবলাম আজ হয়তো কিছুই দেখা যাবে না, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার এই ধারণা ক্রমশ ভুল প্রমাণিত হলো। দিল্লি থেকে কুলুর ব্যবধান যতই কমছে ততই স্পষ্ট হচ্ছে এই যাত্রাপথে বিভিন্ন আকৃতির সব পাহাড়। আরও কিছু সময়ের ব্যবধানে স্পষ্ট হলো অদূরেই বরফে ঢাকা ওই বড় বড় পাহাড়গুলো। এবারে মনে হলো যারা প্রকৃতিপ্রেমিক তাদের জন্য এই বিমানযাত্রা সত্যি সার্থক। ওয়েলকাম টু কুল্লু মানালি হাওয়াই আড্ডা, কুল্লু মানালি এয়ারপোর্ট। আর বাইরের টেম্পারেচার বলছে 1 ডিগ্রি। এখানে লাগেজ বেল্ট থেকে লাগেজ নেবো, তারপর হচ্ছে বাইরে বেরোবো। ড্রাইভারের সাথে কথা হলো, গাড়ির নাম্বার হচ্ছে 7161। ওয়েলকাম টু কুল্লু মানালি এয়ারপোর্ট। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। এখানে টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, ফিল হচ্ছে 2 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা। আর এই যে গাড়ি, এই গাড়ি কিন্তু আলাদা করে আমি রিজার্ভ করিয়েছি। এই গাড়ির জন্য নিয়েছে হচ্ছে 2800 টাকা। এই গাড়িটা কিন্তু আপনাদের কোনো প্যাকেজে থাকবে না। এই গাড়ি কিন্তু আপনাকে আলাদা করে বুক করতে হবে, এবং যে হোটেলে আপনি আসছেন সেই হোটেল কিন্তু এখানে গাড়ি পাঠাবে না, কারণ এখানে প্রাইভেট গাড়ি এরা অ্যালাউ করে না। তো ইউনিয়নের যে ট্যাক্সি, সেই ট্যাক্সি কিন্তু নিতে হবে। এবার যাদের সাথে আপনারা আসছেন, যে এজেন্সির সাথেই আসছেন, তাদেরকে বললে তারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে। এখান থেকে মানালি হচ্ছে আর মাত্র 1.5 ঘন্টা। আমার যে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে মান্ডির দিকে, আর আমার ডান দিকের রাস্তা যাচ্ছে হচ্ছে মানালির দিকে। আর এটা হচ্ছে ভুন্টারই রয়েছে হচ্ছে এয়ারপোর্ট। একটু পথের বিবরণ দিই আপনাদেরকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে আমরা এখন যে রোডটায় পড়লাম, এটা হচ্ছে দিল্লি মানালি হাইওয়ে। আগে একটা আমরা মোড় ছেড়ে এলাম, ওটা যায় হচ্ছে কাসুলের দিকে। অর্থাৎ যারা এই ফ্লাইট ধরে আসবেন তারা কিন্তু এয়ারপোর্টে নেমে এখান থেকে কাসলেও ট্রান্সফার হতে পারবেন, কারণ অনেকে কাসল মণিকরণ এগুলো ঘুরতে যান। মানালি হচ্ছে আর 40 কিলোমিটার, কেলং হচ্ছে 110 কিলোমিটার, লে 466 কিলোমিটার। আমাদের নেক্সট যে গ্রুপ টু রয়েছে সেটা হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখ, শ্রীনগর টু চণ্ডীগড়। শুরু করবো হচ্ছে শ্রীনগর দিয়ে, শেষ করবো হচ্ছে চণ্ডীগড়ে। এখান থেকে রোটাং পাস হচ্ছে 91 কিলোমিটার, নাগগার হচ্ছে 27 কিলোমিটার, মানালি 39 কিলোমিটার। কুলুর পরে আসবে হচ্ছে নাগগার। আর যত আমরা সামনের দিকে যাচ্ছি না, ওই বরফ ঢাকা পাহাড়টা আরও স্পষ্ট হচ্ছে, মানে ওইদিকে প্রচুর বরফ রয়েছে। আর আজকে যা ওয়েদার, এ তো স্নোফলেরই ওয়েদার। এবার আমরা পার করবো হচ্ছে বিয়াস নদী। এই বিয়াস নদী কিন্তু আমরা মানালি গিয়েও পাবো।
চণ্ডীগড় থেকে মানালি সময় লাগে হচ্ছে 6 ঘন্টা। যদি কলকাতা থেকে চণ্ডীগড় আসেন ফ্লাইটে করে বা ট্রেনে করে চণ্ডীগড় আসেন, সেখান থেকে মানালি আসেন, তাতেও যা সময় লাগবে, মানে সব থেকে শর্ট টাইম হচ্ছে এই জার্নিটাই। হ্যাঁ, শুধু একটু ঘন্টা তিনেকের লেওভার আছে, সেই ঘন্টা তিনেকের লেওভার তো আপনার কেটেই যাবে এয়ারপোর্টে। এই দেখ ভোলটা, আমরা মানালি পৌঁছে গেছি। তুই মানালি ছোটোবেলায় এসেছিলি না? সেই আমরা ট্রেনে করে এসেছিলাম। দেখুন, মানালির থেকে আমরা 7-8 কিলোমিটার দূরে আছি। এই পাশ দিয়ে বয়ে আছে বেয়াস নদী, আর এখানে কিন্তু দেখুন বরফের পরিমাণটা। বাই 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 বাই। বছরের অন্যান্য সময় মানালি বেড়াতে আসাই যায়, কিন্তু আমাদের কাছে যারা কন্টেন্ট বানাই, আমাদের কাছে কিন্তু স্নোফলটাই হচ্ছে প্রাপ্তি। মানে আমি কিন্তু মানালি বেড়াতে আসিনি, আমি কিন্তু স্নোফলটার জন্য এসেছি। যে কাশ্মীরের স্নোফলের ব্লগ আপনারা দেখে নিয়েছেন, এবার মানালির স্নোফলটা দেখুন। জানুয়ারি মাসের 23 তারিখে মানালিতে হেভি স্নোফল হওয়ার পর পর্যটন থেকে যোগাযোগ সবটাই সাময়িক বিপর্যস্ত হয়ে পড়ে। আজ প্রায় 8 দিন পরে এসেও সর্বত্র বরফের কাঠিন্য, যা সহজে গলে যাওয়ার মতো নয়। এখান থেকে রোতাং হচ্ছে 56 কিলোমিটার, আর এখান থেকে মানালি হচ্ছে 2 কিলোমিটার, আর সোলাং হচ্ছে 18 কিলোমিটার। এটা হচ্ছে মানালির মেল রোড, আমরা মেল রোডের দিকে যাচ্ছি। আর ওই দিকটা চলে গেল হচ্ছে মানালির বাস স্ট্যান্ড, ভলভো বাস স্ট্যান্ডটা ওদিকেই রয়েছে, আর আমরা মেল রোডের রাস্তা ধরলাম। দেখুন, এখানে রাস্তার আশেপাশে হোটেলও রয়েছে না, সমস্ত হোটেলের সামনে এইরকম কিছু বরফ পড়ে আছে, মানে 2 থেকে 2.5 ফুট বরফ সব হোটেলের সামনে। তাও তো এখন অনেকটাই বরফ গলে গিয়েছে। এইদিকে বরফ রয়েছে, এইদিকে বরফ রয়েছে, চারিদিকে বরফ আর বরফ। যারা কখনো মানালি আসেনি, অত প্রথমবার মানালি বেড়াতে আসছে, মানে এই দৃশ্য দেখার পর তারাও বলবে সত্যি আমাদের ট্রিপটা সার্থক হলো। মানে মানুষ তো এটাই চায় না, বরফ, স্নোফল। তো যারা এখন আসবে রিয়েলি ইমপ্রেস হয়ে যাবে এখানে এসে, আর 2 দিন দারুণ লাগবে। এবার মানালি এসে কোথায় হোটেল নিয়েছি? হোটেল নিচ্ছি হচ্ছে মেল রোডে বা মল রোডে। ম্যাক্সিমাম টুরিস্ট যেখানে হোটেল নিতে চায়। বাট এখানে আমি একটা কথা বলবো, যদি আপনারা নেচার দেখতে চান, তাহলে আমি বলবো একটু মেল রোডের থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু ভালো নেচার দেখতে পাবেন। আর যদি মনে হয় না আমরা জমজমাট চাই, একটু সন্ধ্যাবেলা মার্কেটিং করতে চাই, খাওয়া দাওয়া করতে চাই, মানে জমজমাট জায়গা চাই, সেক্ষেত্রে আপনারা মেল রোডের আশেপাশে বা মেল রোডেও হোটেল নিতে পারেন। দোকানের সামনে বরফ টরফ তো সাফ করছে, কিন্তু এ লেভেলে যা বরফ পড়েছে, এটা সাফ হতে সময় লাগবে। এমন কোনো জায়গা নেই যেখানে বরফ নেই। মানালির টেম্পারেচার বলছে এখন 2 ডিগ্রি, ফিল হচ্ছে -4 ডিগ্রি। এই হচ্ছে ওয়েদার ফোরকাস্ট। মেল রোডের আশেপাশে প্রত্যেকটা অলিগলিতে রাস্তার 2 ধারে বরফের পরিমাণ এতটাই বেশি যে পাশাপাশি গাড়ি চলাচল করা প্রায় অনিশ্চিত। সুতরাং হোটেল অবধি পৌঁছাতে যে সময় বেশি লাগবে সেটাই স্বাভাবিক। স্থানীয় সময় 10:13 পৌঁছে গেলাম হচ্ছে মানালিতে। যে হোটেলে থাকবো সেই হোটেলে, হোটেল সাবাইন। আমাদের এই মানালিতে কিন্তু বাঙালি প্রচুর রয়েছে, যারা এখানে বিভিন্ন হোটেলে কাজকর্মের সঙ্গে যুক্ত। তো এখানে দেখা হচ্ছে রাজুর সাথে, রাজু হোটেলে আছে। তো রাজুর বাড়ি কোথায়? দীঘাতে। দীঘার কোথায়? দীঘা মেদিনীপুর পাশাপাশি দীঘা থেকে। রাজু এখানে কত বছর আছেন আপনি? আমি 9-10 বছর হয়ে গেছে। 9-10 বছর। মানে এই হচ্ছে রুম। একটা বড় টিভি রয়েছে, চেয়ার টাইপ সোফা রয়েছে বসার জন্য, কাজ করার জন্য টেবিল রয়েছে, জলের বোতল, কাঁচের গ্লাস, এদিকে মিরর, এদিকে রয়েছে কম্বল। এই হচ্ছে বাথরুম। বাথরুম কিন্তু অনেকটাই বড়, শাওয়ার রয়েছে, এদিকে রয়েছে কোমোড, ঠান্ডা জল, গরম জল, বেসিন থেকে শুরু করে যা কিছু দরকার অলমোস্ট সব কিছুই রয়েছে। এদিকে ওয়েস্টবিন রয়েছে, রুম হিটার, এটা সামনেই বসে আছি। বললাম জল দিতে দিতে 1 বোতল, এই 1 বোতল জলকে এখানে গরম করছি। আমিও গরম হচ্ছি, জলও গরম হচ্ছে, সেই সঙ্গে আমার সমস্ত ডিভাইস, ফোন টোন সব কিছু আর কি গরম হচ্ছে, কারণ ঠান্ডা মারাত্মক এখানে। কালে কালে হলো বেলা, এবার খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। সময় 1:05, খাওয়া দাওয়া চলে এসছে। আর আমি এসে খাবারের অর্ডার দিয়েছিলাম। কী খাবারের অর্ডার দিয়েছিলাম দেখায় আপনাদেরকে। এখানে রয়েছে হচ্ছে ভাত, তার সঙ্গে হচ্ছে ডাল সেদ্ধ, গাজর, আর হচ্ছে মটরশুঁটি, আর সেই সাথে বলেছিলাম হচ্ছে পালং শাক বানাতে। এই গলা গলা ভাত, সেই সঙ্গে পালং শাক, শুধু যদি থালাটা না নড়তো খেতে খেতে, তাহলে বলা যেত আলাদা লেভেলের সোয়াগ। ঝালটা একটু বেশি হয়েছে, বাকি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাইরের দিকে তাকিয়ে যা বুঝলাম, ওই দূরে পাহাড়ের ওপরে অপেক্ষা করছে জমাট মেঘ, যেটা বুঝিয়ে দিল বৃষ্টি নামতে খুব বেশি দেরি নেই এই শৈল শহরে। আর হলেও তাই, বিকেল হতে না হতে শুরু হলো ইলশেগুড়ি বৃষ্টি। রাত একটু বাড়তেই বৃষ্টি কমে এলো। আমি সেই সুযোগে একটু মেল রোড ঘুরতে গিয়েছিলাম। তারপর যা হলো, ফাইনালি সেই মুহূর্ত এলো যার জন্য মানালিতে আসা। আমি ওখানে একটু এসেছিলাম, কিন্তু এই আকাশ থেকে যে লেভেলে স্নোফল হচ্ছে, তার উপর ট্যুরিস্টদের শুধু রিয়াকশানটা আমি আপনাদের দেখাবো। সবাই এখন বলছে যে হ্যাঁ, মানালি আসা সার্থক। তো দেখুন একবার ওপরটা, নতুন বছর, এটা হচ্ছে 2য় মাস,
আর মানালিতে এখন যা আবহাওয়া সবাই বলছে বিন্দাস। আমি একটু ম্যাল রোডের দিকে যাই, ম্যাল রোডের ভাইবটা আপনাদের দেখাই। এই হচ্ছে ম্যাল রোড, এই ম্যাল রোডের অবস্থা দেখুন, মানুষের এক্সাইটমেন্ট চরমে। হ্যালো, আমি তোমাকে চিনি। কোথা থেকে আসা হয়েছে? শুধু মানুষের উন্মাদনা দেখুন, মানুষ কত লাকি হলে এই দিনটা সাক্ষী হতে পারে বলুন তো। সেই সন্ধ্যায় মানালির ম্যাল রোডের পরিবেশ ছিল সত্যি দেখার মতো। পর্যটকদের মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই প্রকৃতি যেন দুহাত তুলে বর্ষণ করছে অবিরাম তুষারের ধারা। এই আনন্দ কিংবা মুহূর্ত ৩৬৫ দিনে মাত্র কয়েকবারই আসে। যারা উপস্থিত থাকতে পারে তারা যে ভাগ্যবান, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই পর্যটকদের অধিকাংশের হাতেই খোলা ছাতা, যার ওপরে মুহূর্তে মুহূর্তে জমা হচ্ছে রাশি রাশি বরফকুচি। এটা হচ্ছে মানালির সেই দুর্গা মাতা মন্দির। যত আগে যাচ্ছি স্নোফল যেন তত বাড়ছে। কেউ কেউ স্নোফল থেকে বাঁচতে আশেপাশের দোকানে আর কি ঢুকে পড়েছে, কি করবে। আর এই পাশে দেখুন, এখানে এত বরফ পড়েছিল ওই 23 তারিখে 27 তারিখে, এখনো কিন্তু বরফ পুরোপুরি গলে যায়নি। সবাই বরফে তো পুরোপুরি নাচ করছে। এই স্নোফল যদি কন্টিনিউ চলতে থাকে, কালকে হয়তো রাস্তাঘাটও বন্ধ হয়ে যাবে। আর যাদের ফ্যামিলিরা আসতে পারেনি তারা তাদের ফ্যামিলিকে এই মুহূর্তটা ভিডিও কল করে দেখাচ্ছে, দেখো মানালিতে কিরকম স্নোফল হচ্ছে। এত বরফ মনে হচ্ছে আমি এখানেই বসে পড়ি এক কাপ চা কিংবা কফি নিয়ে। আর চারিদিকে এত লাইট, তো দোকানের লাইটগুলো সে পড়ছে, মুহূর্তের মধ্যে সবকিছু সাদা হয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাই এনজয় করছে। যারা মোটামুটি আন্দাজ করে নিয়েছিল যে স্নোফল হতে পারে প্রেডিকশন দেখে, তারা সঙ্গে আর কি ছাতা কিংবা রেনকোট সব কিছু নিয়ে এসছে। অনেক বাড়ি এরকম হয়েছে যে ম্যাল রোডে এন্ট্রি করার পর এই বেঞ্চগুলোতে বসে হয়তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি, চা কফি কিংবা মোমো কিংবা আইসক্রিম খাওয়া দাওয়া করেছি। আর সেই বেঞ্চগুলো দেখুন, অনেকে সঙ্গে স্পিকার নিয়ে এসছে, সেই স্পিকার নিয়ে গান চালানো শুরু করে দিয়েছে। ছাতা যে যারা নিয়ে ঘুরছে, ছাতার মাথায় রীতিমতো বরফ জমে গেছে।
পুরো চক্কর কাটালাম ম্যাল রোডের শুরু থেকে শেষ, কিন্তু বরফের নেই শেষ। কাশ্মীরে গিয়ে স্নোফল পেয়েছি, অস্বীকার করবো না, ব্লগ আপনারা অলরেডি দেখে নিয়েছেন, কিন্তু সেই স্নোফল এতটাও ছিল না। হাত আমার আর কাজ করছে না, আমি যে কেন গ্লাভসটা নিয়ে আসিনি, আমার টুপির অবস্থা শুধু দেখুন। স্নোফল একটু কম হতেই চলে এলাম মানালির ম্যাল রোডের পাশে একটা বাঙালি রেস্তোরাঁতে। ডিনার পর্বটা এখানেই সেরে নেব। নাম আমন্ত্রণ রেস্টুরেন্ট। তারপর ভাত, ডাল, আলু পোস্ত, আলু চোখা, বাঁধাকপি, ঝুড়ি আলু ভাজা, চাটনি, পাঁপড়, বেগুনি, কি আর বলি, আলাদাই কিছু কাহিনী। স্নোফল সুন্দর না বাঙালি খাবার, এই নিয়ে কনফিউশনে পড়ে যাওয়ার জোগাড়। সঙ্গে আরও ছিল কাতলা মাছ ভাজা কিংবা মাটন কষা। ডিনার হলো জমিয়ে, আর একই সাথে রাত এলো ঘনিয়ে। 140 টাকা হচ্ছে এখানে ভেজ থালি, তার মধ্যেই সমস্ত আইটেম থাকবে। 2 পিস মাছের দাম হচ্ছে 120 টাকা, আর মাটন যদি কেউ খায় 2 পিস মাটন থাকবে। 2 পিস মাটনের দাম কত? 130 টাকা। দেখুন কত কম দাম, 2 পিস এরকম বড় বড় মাটন 130, আর কাতলা এরকম বড় বড় 2 পিস মাছ 1 পিসই যথেষ্ট, সেটার দাম হচ্ছে 120। আর থালি যা দিয়েছে তাতে বলা যেতে পারে এক কথায় পয়সা শোধ। ভাত আমি চেঁচে পুচে খেয়েছি, ডালটা খুব সুন্দর, আলু পোস্ত খেতে পারিনি, চাটনি পুরোটা খেতে পারিনি, বাট মাছ যে 2 পিস ছিল, 2 পিস মাছই দারুণ খেয়েছি। আর এই হচ্ছে মিষ্টি, মিষ্টিটা কিন্তু কেনা নয়, মিষ্টি কিন্তু এদের হাতে বানানো মিষ্টি। আমি বহুদিন পর আজকে মিষ্টি খেলাম, অর্ধেকটা মানে লোভ লাগছে, ইচ্ছা করছে পুরোটা খাই, কিন্তু পুরোটা তো খেতে পারবো না, দারুণ টেস্ট। এখানে এসে কিছু আপনারা খান চাই না খান, মাছ আর মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন। আমি নিশ্চিন্ত যে এখানে এসে মিষ্টি খাওয়ার পর, মাছ খাওয়ার পর আপনারা এখানে বলবেন যে ঘুরবো যেখানে সেখানে খাবো এখানে, এরকম একটা ব্যাপার। সবাই আসুন আমন্ত্রণ রেস্টুরেন্টে, এবার দাদার ভিডিও দেখে আসুন। আমি অবশ্যই দাদার তরফ থেকে আমি যতটা পারি আমি সাহায্য করব। আর তোমার বাড়ি মেদিনীপুরের কোথায়? মেদিনীপুর এগরা। এগরা, মেদিনীপুরের এগরার বাড়ি। মেদিনীপুর থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন প্লিজ ভিডিওকে লাইক করবেন, আর যারা আসছেন মানালি তারা কিন্তু ওর রেস্টুরেন্টে অবশ্যই এসে খাওয়া দাওয়া করবেন। স্নোফল একটু কমলো, আবার রাতের দিকে হবে, এবার ফিরে যাওয়ার পালা। এবার এই যে মানুষের পায়ের চাপে বরফ বলেছে না, এরপরে রাস্তা দিচ্ছে পিছল, আর এখন ভিড় হচ্ছে এই দোকানে। পুরো দিনের শেষে গল্পে সারমর্ম করলে এটাই দাঁড়ায়, খুব অল্প সময়ের মধ্যে কলকাতা থেকে মানালি পৌঁছালাম। সেই সন্ধ্যায় দারুণ স্নোফল এনজয় করলাম, আর বাঙালি খাবারের স্বাদে ক্ষুণ্ণিবৃত্তি করে আবারও হোটেল ফেরার পথে পা বাড়ালাম। মানালিতে আরও একটা দিন ছিলাম, ফিরব প্রকৃতির সেই অনবদ্য রূপের গল্প নিয়ে এর পরের পর্বে। আজ এই পর্যন্তই।